অবসরের কথাবাসরের ১২তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল আমরা গিয়েছিলাম অন্ধ্রপ্রদেশের সত্যসাই ডিস্ট্রিক্টে একটা অপূর্ব প্রাচীন ভারতবর্ষের একটা মন্দির, একটা স্থাপত্য দর্শন করতে। এটি ১৫৩০ থেকে ১৫৪২ এই সময়ের মধ্যে বিজয়নগরার যে এম্পায়ার তাদের দ্বারা নির্মিত সেই বিরাট স্থাপত্য, অপূর্ব সেই নির্মাণ অনেকটাই নষ্ট হয়ে গেছে, অনেকটাই ভেঙে পড়েছে। তবু যা আছে সেটা সত্যিই তাড়িয়ে তাড়িয়ে দেখার মতন, তারিফ করার মতন অপূর্ব সেই কাজ এবং তার দীর্ঘ ইতিহাস। আজকের পর্ব আমরা এই বিজয়নগরম টেম্পলকে নিয়ে নয়, বরং আমাদের আজকের আলোচনা হচ্ছে ঠিক তার পাশেই আরেকটি পাহাড়ের মাথায়। এটি দুটি আলাদা পাহাড়, সামান্য দূরত্বে। একটি পাহাড়ের মাথার উপর এই বিজয়নগর টেম্পল, যা ১৫৩০ থেকে ১৫৪২ শতকে নির্মিত হয়েছিল, সেই অপূর্ব। আর যার কথাটা আমরা আজকে বলতে যাচ্ছি সেটা অতি সাম্প্রতিক সময়ে, তাও বেশ কিছু বছর হয়ে গেছে, যথেষ্ট অনেক হয়ে গেছে, তবে এত প্রাচীন নয়, ১৫০-১৬ শতাব্দীর নয়, অনেক পরের এই মোটামুটি ১৯ শতকেরও বলা যেতে পারে, অষ্টাদশ কি ১৯ শতকে নির্মিত একটি পাহাড়ের মাথার উপরে একটি বিশাল একটা পাখির সেটা একটা মূর্তি করা আছে, একটা বিরাট পাখির, এবং এই পাখিটিকে বলা হয় গরুড়। এবং এখানে বলা হয় রামায়ণে রামচন্দ্রের যে কাহিনী, সেখানে সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার সময় রাবণের সাথে জটায়ুর যে যুদ্ধ হয়, তো এটি হচ্ছে সে গরুড় নয়, সেই জটায়ুর সেই বিশাল পাখির সেই মূর্তি, যেখানে রাবণ জটায়ুকে বধ করে সীতাকে নিয়ে পালিয়ে যান। এইখানে রাবণের প্রথম এবং একমাত্র বলা যেতে পারে, পরে হয়তো একটা সামান্য কিছু বাধা এসেছিল, সেটা অত্যন্ত নগণ্য বাধা। সবচেয়ে বড় বাধা সম্মুখীন যেটা রাবণ হয়েছিলেন সেটা হচ্ছে এই জটায়ুর সঙ্গে। কে জটায়ু? আমাদের পুরাণগুলোকে যদি আমরা দেখি, সেইখানে আমরা দেখছি এই জটায়ু এরা কোনো পাখি নয়, এরা হচ্ছে ভারতবর্ষের আদিম জনগোষ্ঠী। যেমন সর্প জনগোষ্ঠীর কথা আমরা বলেছি, নাগ জনগোষ্ঠীর কথা, ঠিক সেরকম পক্ষী জনগোষ্ঠী আছে যারা পাখির টোটেম ব্যবহার করতেন। এই পক্ষীকুলের সবচাইতে শ্রেষ্ঠ রাজার নাম হচ্ছে গরুড়। এই জটায়ু সম্পাতি আবার দুই ভাই, এরাও শক্তিমান। সেই যে সম্প্রদায়, পক্ষী সম্প্রদায়, যারা পাখির টোটেম ব্যবহার করতেন, সেই আদিবাসী, তাদের রাজা ছিলেন এই জটায়ু। তিনি রাবণের বিরুদ্ধে একেবারে ঝাঁপিয়ে পড়েছিলেন সীতাকে বাঁচানোর জন্য। এখানে একটা প্রশ্ন ওঠে, রামচন্দ্র, যেটা আমাদের অনেক সমালোচকেরা, অনেক রামায়ণ নিয়ে যারা অনেক কথাবার্তা বলেন, দেশি এবং বিদেশি, তারা বলেন রামচন্দ্র আর্য। এই আর্যরা এসেছেন ভারতবর্ষের উত্তর পূর্ব থেকে, সে হিমালয় পার হয়ে ইরানিয়ান সভ্যতাকে তারা বহন করে নিয়ে এসছেন। সেই সময় ভারতবর্ষে যে সমস্ত আদিম সভ্যতা ছিল, তাদের মধ্যে সবচাইতে শক্তিশালী সভ্যতা ছিল নাগ সভ্যতা বা সর্প। তারা সাপের টোটেম ব্যবহার করতো। এদের নিয়ে আমরা বহু কথা অবসরের কথাবাসরে বলেছি। এছাড়াও যে সমস্ত জনগোষ্ঠী ছিল,
সেখানে ছিল এই পক্ষী সভ্যতা। এবং মনে রাখবেন, নাগ এবং পক্ষী এরাও কিন্তু পরস্পরের জ্ঞাতি। ভারতবর্ষের প্রাচীন ইতিহাস নিয়ে যত কথাবার্তা বলা হয়েছে, যত সেখানে কাব্য রচনা, মহাকাব্য, ইতিহাস, পুরাণ রচিত হয়েছে, সব কিছুর মধ্যেই কিন্তু এই জ্ঞাতিদ্বন্দ্বটা ভীষণভাবে রয়েছে। এটা যে কেবল রামায়ণ মহাভারতের কুরু পাণ্ডবের জ্ঞাতিদ্বন্দ্ব তা নয়। কুরু পাণ্ডব কিংবা আরেকটু এক্সটেন্ডেড করে আমরা সেটাকে যদি বলতে পারি, তাহলে এই দিকে রয়েছে যেমন পুরুরা, তেমনি রয়েছেন যাদবরা। যাদবদের মধ্যে আবার অন্তর্কলহ রয়েছে, সে জ্ঞাতিদ্বন্দ্ব। আবার এই দিকে রয়েছে পঞ্চালরা, এক্সটেন্ডেড পঞ্চালরা, কুরুদের এক্সটেনশনই তো পঞ্চালরা, কুরুদের এক্সটেনশনই কিন্তু এই যাদবরা। এবং অন্যান্য মহাভারতের যত বড় বড় প্রাচীন গোষ্ঠী রয়েছে, সবাই কিন্তু একটা এক্সটেন্ডেড পরিবার, এবং সেখান থেকে এই জ্ঞাতিদ্বন্দ্ব সূত্র। এবং এই জ্ঞাতিদ্বন্দ্বের ব্যাপারটা কিন্তু আদিবাসীদের মধ্যেও ছিল, ভারতবর্ষের প্রাচীন যে আদিবাসী তাদের মধ্যেও ছিল। সর্পজাতির সাথে পক্ষী জাতিরও একটা ভয়ঙ্কর জ্ঞাতিদ্রোহিতা কিন্তু আমরা লক্ষ্য করি। আজকের কথা আলোচনা সে বিষয় নিয়েও নয়। আজকের বিষয়ে যে কথা আমরা বলবো সেটা হচ্ছে, এখানে একটা প্রশ্ন উঠেছে। আমরা যখন ওখানে গিয়েছি, সেখানে অন্যান্য যারা এসেছেন এবং সেখানকার যে কিছু ম্যানুস্ক্রিপ্ট, কিছু ওই অন্ধ্রপ্রদেশ বা তার সীমান্তবর্তী যে সমস্ত, অর্থাৎ আমি এন্টায়ার দ্রাবিড় সভ্যতাটাকে যদি আমরা ধরি, দ্রাবিড় বলতে আমি আগেই আপনাদেরকে বলেছি পুরো দক্ষিণ ভারত, দাক্ষিণাত্য, তার মধ্যে অন্ধ্র তেলেঙ্গানা যেমন আছে, তেমনি আছে তামিল জনগোষ্ঠী অর্থাৎ তামিলনাড়ু, রয়েছে মালায়ালাম বা কেরল দেশ, রয়েছে কর্ণর ভাষাভাষীর কর্ণাটক দেশ, এবং সেখানে গোয়ার কিছুটা অংশ আছে, পন্ডিচেরিও আছে। এই এন্টায়ার দ্রাবিড়টাকে, এদের এখানে যে সমস্ত লোককথা, যে সমস্ত উপকথা এবং যে সমস্ত সাহিত্যগুলো আছে, সেখানে একটা প্রশ্ন উঠেছে যে এই পক্ষীকুল, সর্বকুল, এরা হচ্ছে ভারতবর্ষের আদিম লোকেরা, এবং রাবণ হচ্ছে এদের মধ্যে কেউ রাবণের যে, অর্থাৎ লঙ্কার যে সভ্যতা, সেই সভ্যতাটাকেও কিন্তু এই দ্রাবিড় সভ্যতারই একটা অংশ বলেই তারা গণ্য করেন। সেই দিক থেকে তারা এই লঙ্কার রাবণ, কুম্ভকর্ণ ইত্যাদি যারা আছেন, তাদের প্রতি এদের একটা অন্য দৃষ্টিভঙ্গি আছে। যেমন বলির প্রতি এদের একটা অন্য ধরনের দৃষ্টিভঙ্গি আছে। এখানে বলি অনেক মহান হয়ে আছেন বিষ্ণুর প্রতি তুলনায়, এটা যেমন আছে, ঠিক সেরকম এরাও রয়েছেন। এই ভাবনাটাও এখানে রয়েছে। সেখানে এই প্রশ্ন উঠেছে, রামচন্দ্র যিনি একজন আর্য এবং বহিরাগত, উত্তর ভারত থেকে তিনি আসছেন, তার সাথে যুদ্ধ বেঁধেছে আরেক একেবারে যাকে বলে রাজ্য লোলুপ আরেকজন শক্তিমানের সাথে। এখানে সেই সময় কিন্তু দুজন ভয়ঙ্কর এই ধরনের রাজ্য লোলুপ যাদেরকে বলা যেতে পারে, অর্থাৎ আমরা যাদেরকে বলতে পারি এরা হচ্ছে আগ্রাসী মনোভাবাপন্ন মানুষ, অনেকটা আমাদের হিটলারের মতো, সারা পৃথিবী জয় করে ফেলবো। এখন আমরা যেটা চীনের মধ্যে দেখছি, আমেরিকার মধ্যে দেখছি, আরও কিছু কিছু দেশের মধ্যে এগুলোকে আমরা দেখছি, একটা আগ্রাসী, ভয়ঙ্কর আগ্রাসী মনোভাবাপন্ন দেশ। এইরকম দক্ষিণ ভারতের দুটো শক্তি ছিল, একটা হচ্ছে বালি এবং ওরা একজন হচ্ছে রাবণ। এই দুয়ের মধ্যে একটা সংগ্রামের সূচনা হয়েছিল, এবং সেখানে রাবণ বালির রাজ্য আক্রমণ করে, অর্থাৎ বালিকে আক্রমণ করে তিনি সেটা বুঝে গেছিলেন যে বালি কোনো সহজ লোক নয়, বরং বুদ্ধিমান রাবণ তখন সঙ্গে সঙ্গে বালির সাথে একটা সন্ধি করে ফেলেন, একটা
করে দুজন এলাকা ভাগ করে নেন এবং সেখানে সন্ধি হয়, তোমার এলাকায় আমি প্রবেশ করব না, তোমার সার্বভৌমত্বের মধ্যে আমি হস্তক্ষেপ করব না, তুমিও আমার সার্বভৌমত্বের মধ্যে হস্তক্ষেপ করবে না। এই একটা ট্রিটি বা চুক্তি সেখানে সম্পাদিত হয়েছিল। এটা রামায়ণের বিবরণ থেকে পরিষ্কার, এবং রামায়ণই যে পর্বগুলো আমরা আলোচনা করেছি সেখানে এই কথাগুলো আমরা বিভিন্ন পর্বে বিস্তৃতভাবে আলোচনা করেছি। রামায়ণী ফল্গু ধারার মধ্যে আপনারা দেখতে পাবেন, সেখানে আমরা বিস্তৃতভাবে আলোচনা করছি, সে কথার মধ্যে আমরাও যাচ্ছি না। যে প্রশ্নটা এখানে আমরা হামেশাই শুনি বা এখানকার লোকালিতে, যে এই রামচন্দ্র যিনি বহিরাগত, তাকে কেন, কিসের জন্য হঠাৎ এখানকার স্থায়ী বাসিন্দা জটায়ু বা অন্যান্য পক্ষীকুল তাদেরকে কেন সাহায্য করতে গেল? কীভাবে বানরকুল রামচন্দ্রের সাথে যুক্ত হয়েছিলেন তার একটা আলাদা ইতিহাস আছে, কিন্তু পক্ষীকুল, বিশেষ করে জটায়ু, যার সঙ্গে রামচন্দ্রের আগে কোনো সন্ধি ছিল না, আগে কোনো তেমন পরিচয়ও ছিল না, তিনি কেন রামচন্দ্রকে সরাসরি সাহায্য করতে গিয়ে তিনি কেন রাবণকে আক্রমণ করে নিজে প্রাণের বিনিময়ে তিনি এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেললেন কেন? এখানে আমরা রামায়ণ থেকে একটা তথ্য পাই, জটায়ু এবং দশরথ ছিলেন এক বন্ধু, অর্থাৎ জটায়ুর সাথে রামচন্দ্রের পিতা দশরথের একটা বন্ধুত্ব ছিল, সখ্যতা ছিল। অর্থাৎ এইটা কিন্তু খুব পরিষ্কার, এটা বুঝবেন সেই সময়ে আর্য এবং তথাকথিত দেশীয় যে মানুষেরা আছেন, নয় আর্য অর্থে অনার্য, যদি আমরা বলি অনার্য অর্থে এখানে কোনো গালাগালির পর্যায়ে না গিয়ে যারা আর্য নন, সেই অর্থে যদি আমরা অনার্য শব্দটাকে ব্যবহার করি, তাহলে এরা প্রত্যেকেই হচ্ছে অনার্য বা লোকাল পিপল অফ এই ইন্ডিয়া, ভারতবর্ষের তারা লোকাল পিপল ছিলেন, আদিবাসী। তো সেখানেই প্রশ্নটা আসে। এখানে একটা জিনিস আমরা খুব ভালো করে যদি দেখি, রামায়ণের মধ্যে বেশ কিছু প্রশ্ন নিয়ে এখনও আবর্তন হয়। তার মধ্যে একটা হচ্ছে সীতা ত্যাগ এবং সম্মুখ বধ। এই দুটি বিষয় খুব ভালো করে লক্ষ্য করবেন, মূল রামায়ণের মধ্যে নেই। এটা আছে উত্তরকাণ্ডের বিষয়, রামায়ণের উত্তরকাণ্ডের বিষয়। এবং অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে রামায়ণী ফল্গু ধারার মধ্যে আমরা উত্তরকাণ্ড নিয়ে আর কোনো আলোচনা করি না কেন? আজকে তার উত্তরও আমরা কিন্তু আমাদের এই আলোচনার মধ্যে একটু দেব, দুটোই নিয়ে একটু আমরা আপনাদেরকে কথা বলবো। দেখুন, উত্তরকাণ্ডটা অনেক পরবর্তী সময়ের রচনা। যদি আপনারা খুব ভালো করে বাল্মীকি রচিত রামায়ণটাকে দেখেন, এবং আমি এখানে অনুরোধ করব কোনো ট্রান্সলেশন, মানে কারো ট্রান্সলেশন অর্থেই নয়, অর্থাৎ কেউ রামায়ণের মহাকাব্য নিয়ে নিজের কোনো মতামত লিখেছেন বা গুরুত্বপূর্ণ কথা লিখেছেন, সেগুলো পড়ার আগেও আপনারা যদি ট্রান্সলেশনের মধ্যেও পান, অনুবাদের মধ্যেও পান, তাহলেও মূল রামায়ণটি পড়বেন। বাংলায় মূল বাল্মীকি রামায়ণ পাওয়া যায় একেবারে বাংলা হরফে, সংস্কৃত ভাষা এবং তার টিকা সমেত, ব্যাখ্যা সমেত পাওয়া যায়, বা তার একেবারে সরাসরি বঙ্গীয় অনুবাদ সেখানে অনেকটা পাওয়া যায়। এই ধরনের প্রামাণ্য গ্রন্থগুলোকে আমরা সবসময় আপনাদেরকে পড়তে বলছি। সেখানে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে বাল্মীকি রামায়ণের যুদ্ধকাণ্ড, ষষ্ঠ কাণ্ডই হচ্ছে অন্তিম কাণ্ড বা শেষ কাণ্ড। এখানেই বাল্মীকির রামায়ণ রচনা শেষ হয়ে যাচ্ছে। তারপরে যে কাণ্ডটি রয়েছে, অর্থাৎ বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ড যেটা নাম আছে, সেটা উত্তরকাণ্ডই বটে, এবং সেটা বাল্মীকির রচনা বলে আমাদের মনে হয় না। এটা পরবর্তীকালের অনেক
বিষয়ে সেটা যুক্ত হয়েছে এবং সেটা কারণ কি, কিভাবে সেইগুলো রচনা হলো সেই সম্পর্কেও আমরা কিছু আভাস আপনাদেরকে দেব। দেখুন, সেই বাল্মীকি রামায়ণের যুদ্ধকাণ্ড, ষষ্ঠ কাণ্ড হচ্ছে যুদ্ধকাণ্ড। সেই যুদ্ধকাণ্ডের 128তম অধ্যায় যদি আপনারা দেখেন, সেখানে দেখবেন বলা হচ্ছে রাম রাজা হয়েছে। একেবারে লঙ্কার যুদ্ধের পর রামচন্দ্র রাজা হয়েছেন এবং সেখানে রাম কাহিনীটি শেষও হয়েছে। রাম রাজা হয়েছেন 91 এবং 92 শ্লোকে তার একটা বিস্তৃত বিবরণ আপনারা পাবেন। তার আগে 90তম শ্লোকে দেখবেন বিভীষণ লঙ্কায় রওনা হয়ে গেছেন, কারণ তাকে লঙ্কার দায়িত্ব অর্পণ করা হয়েছে। 89 শ্লোক, তারও একটি শ্লোক আগে আপনারা সেখানে দেখবেন সুগ্রীব কিষ্কিন্ধার দিকে রওনা হয়েছেন। এবং ওই অধ্যায়েরই আপনারা যদি 94তম শ্লোকটিকে দেখেন, 94 শ্লোকটিকে 128 চ্যাপ্টারের যুদ্ধকাণ্ডের, তাহলে সেখানে দেখবেন 94তম শ্লোকে সেখানে রামচন্দ্র লক্ষ্মণকে যুবরাজ পদে অভিষিক্ত করতে চান, কিন্তু লক্ষ্মণ বললেন না, আমার থেকেও যোগ্যতর প্রার্থীর এখানে রয়েছে, আপনি তাকেই যুবরাজ পদে নিযুক্ত করুন। তিনি কে না, তিনি ভরত। তো সুতরাং লক্ষ্মণ যখন যুবরাজের পদ গ্রহণ করলেন না, তখন ভরতকে যুবরাজ পদে সেখানে অভিষিক্ত করলেন। এরপর 95 থেকে 106তম যে দীর্ঘ শ্লোকটি রয়েছে, প্রায় 11-12টি শ্লোক, সেখানে রামরাজ্যের বর্ণনা দেওয়া আছে। রামরাজ্য বলতে আমরা কি বুঝি? এই যে এখন কথায় কথায় আমরা রামরাজ্য শুনি, রামরাজ্য বলতে বাল্মীকি কি বুঝিয়েছেন সেটা এই 95 থেকে 106তম শ্লোকের এই 11-12টি শ্লোকের মধ্যে তার বর্ণনা আছে। সেখানে দেখতে আমরা পাই রাম পুণ্ডরিক, অশ্বমেধ এবং বাজপেয় যজ্ঞ করেছেন। সেখানে আমরা দেখছি আদিভৌতিক বিষয়ে কোনো রকম ভয় ছিল না, অর্থাৎ একজন একাকী নিরালায় কোনো গহন বনে ভ্রমণের সময়ও তার কোনো শঙ্কা ছিল না, অর্থাৎ মানুষের জীবন সর্বতোভাবে প্রত্যেকের জীবন ছিল সুরক্ষিত। সেখানে আমরা দেখতে পাই যে অসুখ বিসুখ বা কোনো রকম মহামারী এই রামরাজ্যে ছিল না, এই রামের রাজত্বের মধ্যে ছিল না। এবং সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা আমরা দেখতে পাই বৃদ্ধদের, অল্প বয়সীদের, অর্থাৎ পরবর্তী প্রজন্মদের শ্রাদ্ধ কর্ম করতে হতো না। অর্থাৎ অল্প বয়সে কেউ অপঘাতে কিংবা অকাল মৃত্যু সেখানে কিছু ছিল না। কেউ অল্প বয়সীরা কেউ মারা পড়তেন না, অকাল মৃত্যু ছিল না। মানুষেরা প্রত্যেকেই সেখানে মোটামুটি দীর্ঘ আয়ু সম্পন্ন ছিলেন। সেটাই বোঝাবার জন্য বলা হয়েছে যে বৃদ্ধরা তাদের পরবর্তী প্রজন্মদের শ্রাদ্ধকর্ম তাদের করতে হতো না। এটাই হচ্ছে রামরাজত্বের যে তালিকা তার মধ্যে আছে। এবং সেখানে এই কথা বলা হচ্ছে চোর ডাকাতের কোনো ভয় ছিল না, সবারই মনোভাব ছিল ভালো, পরস্পরের প্রতি একটা শ্রদ্ধার মনোভাব, একটা প্রীতির মনোভাব পোষণ করতেন। গাছপালা পত্র পুষ্পে এবং ফলে পরিপূর্ণ ছিল, নদীতে শুদ্ধ জলের কোনো অভাব ছিল না, প্রাকৃতিক দূষণ বা প্রকৃতির বিপর্যয় কোনোটাই ছিল না। প্রকৃতিতে প্রত্যেক ঋতুর প্রভাব সুস্পষ্ট ছিল, বৃষ্টির অভাবে বা অতিবর্ষণে শস্যের ক্ষতি হতো না। এবং চতুর্বর্গ সমাজ তাদের প্রত্যেকে নিজের নিজের ধর্ম তারা প্রতিপালন করে চলতেন এবং প্রত্যেকেই তাদের নিজেদের কাজে সন্তুষ্ট ছিলেন। সমাজে লোভ লালসার বিকার ছিল না। পরিষ্কার সেখানে বলা হয়েছে সর্বে লক্ষণ সম্পন্না সর্বে ধর্ম পরায়ণা 10 বর্ষ সহস্রাণি রাম রাজ্যম করেত। অর্থাৎ রাম এখানে প্রায় 10 বর্ষ সহস্রাণী রাজত্ব করেছেন।
এই দীর্ঘ সময় ধরে রামচন্দ্রের এই প্রভাব তার রাজত্বের মধ্যে সেটা ছিল। এবং সে সবচেয়ে বড় যেটা আমরা বলতে পাই, এবং প্রত্যেক এই জায়গায় বিবরণ দেখে সবাই যে একটা মূল কথা বলেছেন যে অল আর বিহেভিং এথিক্যালি, একটা এথিক্স ছিল এবং এথিক্যালি সবাই ব্যবহার করতেন। এরপরে যে পর্বটি আছে সেটা হচ্ছে ফলশ্রুতি। রামায়ণের মধ্যে তারপরে যে অধ্যায়টা আমরা পাই এরপরে যুদ্ধকাণ্ডের পর সেটা হচ্ছে ফলশ্রুতি। ফলশ্রুতির মধ্যে কি বলা হয়েছে, অর্থাৎ সেখানে ওই ওর 125 বা একেবারে শেষ পর্বে এসে বলেছে আয়ুষম আরোগ্যকরম যশস্য সৌভাতৃক বৃদ্ধিকরম শুভম চ শ্রোতমেতম নিয়মেন সন্দ্রি ব্যাখ্যামৌজস্কর সমৃদ্ধি কাম। অর্থাৎ যারা জ্ঞান, আয়ু, স্বাস্থ্য, যশ, বংশ, বুদ্ধি এবং কল্যাণ কামনা করেন তারা এই রামায়ণ অবশ্যই পাঠ করবেন। অর্থাৎ এইখানেই এর থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি এটা যে রামায়ণ এখানে মোটামুটি শেষ হয়ে যাচ্ছে এবং তার উপসংহারে রামায়ণ পাঠের ফল কী হবে সেটা পর্যন্ত বলে দেওয়া আছে। এবং সেখানে পরিষ্কার বলেছে 128তম অধ্যায়ের 108 নম্বর শ্লোকটাকে যদি আপনারা একটু লক্ষ্য করেন, সেখানে খুব পরিষ্কার করে বলা হচ্ছে আদিকাব্য ইদং চার্ষং পুরা বাল্মীকিনা কৃতম পঠেদ্দং শৃণলোকে নর পাপন্ত্রম মুচ্যতে। এই যে একেবারে শেষ পর্বে এসে যুদ্ধকাণ্ডের শেষে এসে এবং এইখানে এই ফলশ্রুতি এই অধ্যায়ের শেষে একেবারে পরিষ্কার করে সেখানে বলছে এই আদি কাব্য হচ্ছে রামায়ণ। এই রামায়ণের আদিকাণ্ড থেকে যুদ্ধকাণ্ড পর্যন্ত ইত্যাদি যা বিবরণ আলোচনা করা হয়েছে সেটা যদি কোনো মানুষ মহর্ষি বাল্মীকি দ্বারা বিরচিত এই আদিকাণ্ড হতে যুদ্ধকাণ্ড পর্যন্ত এই যে পর্ব, এটি কোনো মানুষ যদি মন দিয়ে পড়েন কিংবা শোনেন তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন। এখানে পাপ কথাটার অর্থ কিন্তু মনে রাখবেন, তার যা খামতি রয়েছে, কর্তব্য বিষয়ক তার যা খামতি রয়েছে, বুদ্ধির ক্ষেত্রে তার যা খামতি রয়েছে, এই খামতি এই ন্যূনতাকে সে পূর্ণ করতে পারে। তার মধ্যে যেটুকু কম আছে সে কমটাকে সে পূর্ণ করে নিজে একজন পারফেক্ট হয়ে উঠতে পারে। এক যে পারফেকশন, এই পারফেকশনটাই রামায়ণ শেখায়। অর্থাৎ এইখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি রামায়ণ এখানেই শেষ হয়ে গেল। এরপরে আমরা যদি দেখুন উত্তরকাণ্ডে আমরা দেখছি সেখানে রামচন্দ্রের যে সমস্ত ত্রুটিগুলোকে ধরা হচ্ছে, যে নিয়ে রামায়ণ খুব সমালোচিত এবং রামচন্দ্র যে সমালোচিত হন তার মধ্যে অবশ্যই বালিবধ একটা আছে। বালিবধ তো এই মূল রামায়ণে আছে, কিন্তু তারপরে যেটা আসে সীতা ত্যাগ এবং সম্ভোগবধ। সীতা ত্যাগ নিয়ে আমরা পরের আলোচনায় কথা বলবো। আজকের পর্বে সেই বিষয়ের মধ্যে যাবার আমাদের সুযোগ নেই। আজকে আমরা একটু কথা বলবো সম্ভোগবধ নিয়ে। এই আমাদের কথার মধ্যে এই সম্ভোগবধটা আসবে এবং সেখানে আমরা দেখছি সম্ভোগবধে এক ব্রাহ্মণ পুত্র অকালে মারা যান। সম্ভোগবধের প্রথমে আমরা দেখছি একটি ব্রাহ্মণ পুত্র অকালে মারা যায় এবং যার ফলস্বরূপ রামচন্দ্র সম্ভোগকে বধ করেন। এই হচ্ছে ঘটনাটা মূল। এখানে কিন্তু রামায়ণের যুদ্ধকাণ্ডে যেটা একটু আগে আমরা আলোচনা করেছি তার 128তম অধ্যায়ের 100তম শ্লোকটিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে সেখানে পরিষ্কার বলা আছে না চস্মা বৃদ্ধা বালানাং প্রেত কায়ানি কুর্বেত। যে কথাটা আমরা বলেছি, কোনো বৃদ্ধ মানুষ কোনো বালকের বা তার পরবর্তী প্রজন্মে শ্রাদ্ধ কর্ম করেন না। এটাই ছিল রামরাজ্যের ব্যাপার। মানে নট ডিড ওল্ড পিপল পারফর্ম অবসিকুইসেস কনসার্নিং ইয়ংস্টার্স।
তাহলে এই কথাটা কি করে চলে আসে? এখানে একজন ব্রাহ্মণের পুত্রের অকাল মৃত্যু হয় কি করে? কারণ এটা তো রামরাজ্যই চলছে, এবং রামরাজ্য সম্পর্কে যা বলা হয়েছে, যে রামরাজ্যের যে শর্তগুলো, যে গুণাবলীগুলো বলা হয়েছে, তাই যা আমরা একটু আগে শুনলাম, তার মধ্যে তো এটাই যে রামরাজ্যে কোনো অকাল মৃত্যু নেই। অথচ সম্ভোগ বধের মূল কারণে এক ব্রাহ্মণের এক ব্রাহ্মণ পুত্রের অকাল মৃত্যু, এই ঘটনা নিয়েই তো সমাজ আন্দোলিত হলো, এবং তারপরে রামচন্দ্র গিয়ে সম্ভোগকে বধ করলেন ইত্যাদি ইত্যাদি। তাহলে এইখানেই বোঝা যায় যে এটা অনেক পরবর্তীকালে লেখার সংযোজন হয়েছে, যেটা মূল রামায়ণের সঙ্গে যায় না। অর্থাৎ আমরা খুব পরিষ্কার করে এটা বলবো, অনেকগুলো আরও পরপর প্রমাণ দেখিয়ে দেবো যে উত্তরকাণ্ড কখনোই রামায়ণী মূল ভাবনার সাথে সম্পৃক্ত নয়, এবং সেই জন্যই আমরা ওই উত্তরকাণ্ড নিয়ে রামায়ণী ফল্গুধারায় কোনো রকম আলোচনার মধ্যে যায়নি। আসছি এবারে এখানে আরও দেখুন, উত্তরকাণ্ডে রামচন্দ্র পুষ্পক বিমানে করে সম্মুখকে খুঁজছিলেন, এরকম বর্ণনা আছে। কিন্তু বাল্মীকি রামায়ণের যুদ্ধকাণ্ডের 127তম অধ্যায়ের সম্ভবত, আমরা বলছি সম্ভবত এই কারণে আমার কাছে মূল রামায়ণটা এই মুহূর্তে নেই, সম্ভবত 60 নম্বর শ্লোকে বলা হয়েছে, ততো রামভ্যানুজ্ঞাতে তদ্বিদ্ধি মানম মনু অনুত্তমম উত্তরং দিশম উদ্দেশ্য জগম ধনদায়লম। যার অর্থ করে বলা হয়েছে, রামচন্দ্রের অনুমতিক্রমে, আফটার পারমিটেড বাই শ্রীরামচন্দ্র, সেই যে বিখ্যাত এরিয়াল কার, সেই পুষ্পক বিমান যেটা ছিল, হ্যাঁ, সেটাকে উত্তর ডাইরেকশনে, উত্তরং দিশম উদ্দেশ্য, উত্তর দিশের দিকে তা প্রেরণ করা আছে। উত্তর দিশ হচ্ছে সেই কুবেরের, যার কাছ থেকে রামচন্দ্র এই বিমানটি লাভ করেছেন, তার কাছে এটি পাঠিয়ে দিলাম। হ্যাঁ, তো এইটা নর্দার্ন ডাইরেকশনে রামচন্দ্র এটা পাঠিয়ে দিয়েছে, তার রামচন্দ্রের আদেশক্রমে সেটা ওই কুবেরের কাছে নর্দার্ন ডাইরেকশনে সে পুষ্পক গতি অর্থকে অনেক আগেই ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। সুতরাং রাম কর্তৃক যে পুষ্পক বিমানে করে সম্মুখকে অন্বেষণ, এটা মেলে না। এটা মূল রামায়ণের যে প্রথম আদিকাণ্ড থেকে যুদ্ধকাণ্ড পর্যন্ত যে আছে তার সাথে এটা যায় না। এটা একটা সম্পূর্ণ বুঝতে পারি ঘটনাটা মিল ঘটছে না। তারপরে আরেকটা আসুন, উত্তরকাণ্ডে রাবণ কর্তৃক কুবেরের দূতকে বধের একটা ঘটনা সেখানে বলা হয়েছে। এই ঘটনাটা ঘটেছে সীতাহরণের অনেক আগে, এরকম একটা ঘটনা হয়েছে, যে সেই ঘটনার একটা উল্লেখ এখানে আছে। সীতাহরণের আগের একটা ঘটনার উল্লেখ সীতাহরণের ঘটনার পরের একটা ঘটনার সাথে কিন্তু এখানে যুক্ত হয়েছে। দুটো ঘটনার সময় আলাদা, কিন্তু একই প্রসঙ্গে আরেকটি প্রসঙ্গ এসেছে। কোথায় কিভাবে এসছে এটা দেখুন। আমরা দেখি যে সীতা যখন হরণ করল, রাবণ যখন সীতাকে হরণ করলেন, এবং হরণ করার পরে রামচন্দ্র যখন নানা সূত্র থেকে এবং এই জটায়ুর কাছ থেকে, তারপরে জটায়ুর ভাই সম্পাতির কাছ থেকে একেবারে খুব স্পষ্ট করে রাবণ কোথায় সীতাকে নিয়ে লুকিয়ে রেখেছে এটা জানতে পারলেন, তখন রামচন্দ্র কিন্তু যুদ্ধের আগে যুদ্ধের নিয়ম নীতি অনুসারে পরপর দূত প্রেরণ করেছেন। প্রথম দূত তিনি পাঠিয়েছিলেন একবার হনুমানকে, একবার পাঠিয়েছেন অঙ্গদকে, যে তুমি সীতাকে আমাদেরকে ফিরিয়ে দাও, আমরা তোমার সাথে কোনো যুদ্ধ চাই না, আমরা তোমার সাথে কোনো যুদ্ধ করব না, কারণ যুদ্ধে একটা ভয়ঙ্কর ক্ষতি হবে এবং এই ক্ষতির শিকার হবে সাধারণ লঙ্কাবাসীও, তো আমরা যুদ্ধ চাই না, তুমি যে অন্যায় কাজটি করেছো সেই অন্যায় কাজটি সংশোধন করো, তুমি সীতাকে ফিরিয়ে দাও। কিন্তু সেখানে আমরা দেখছি এই যখন অঙ্গদ হনুমান এরকম এসেছেন, বিশেষ করে হনুমান যখন এসেছেন, তখন রাবণ ভাবছেন এটাকে নিয়ে কি করা যায়, কি কঠিন থেকে কঠিনতর শাস্তি একে দেওয়া যায়। এইরকম এমতো অবস্থায় তিনি যখন সভাসদদের
কাছ থেকে মতামত চাইছেন, তখন বিভীষণ উঠে দাঁড়িয়ে বলছেন, বিভীষণ উঠে দাঁড়িয়ে যে কথাটা বলছেন সেটা কিন্তু অনেক আগের সময়টাও কিন্তু এখানে উঠে এসছে, অর্থাৎ সীতাকে হরণের আগের সময়েরটাও কিন্তু এর সাথে যুক্ত আছে। কিভাবে যুক্ত আছে দেখুন, সেখানে ওই সুন্দরকাণ্ডের 52 অধ্যায়ের 15 নম্বর শ্লোকটাকে যদি আপনারা বিশেষ করে লক্ষ্য করেন, তাহলে সেখানে দেখবেন বিভীষণ রাবণকে বলছেন, দেখো দূত অবদ্ধ, দূতকে বধ করা যাবে না। দূতকে আমরা নানা রকমভাবে তুমি শাস্তি দিতে পারো, তার মাথা ন্যাড়া করে দিতে পারো, হাত পা ছেদন করে দিতে পারো, কিংবা তার শরীরে গভীরভাবে কোনো চিহ্ন এঁকে দিতে পারো, তাকে অসম্মান করতে পারে, ইত্যাদি নানা ধরনের সাজা তাকে দেওয়া যেতে পারে, কিন্তু কোনোভাবেই দূতকে বধ বা হত্যা করা যায় না বলেই তিনি যেটা বলছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, বলছেন আমরা কখনো তা করিনি, আমরা কখনো তা করিনি, এবং এটা লঙ্কার ধর্মও নয়, এটা লঙ্কার ধর্ম নয়, এই কথাটা। এবার চলে আসুন উত্তরকাণ্ডে। উত্তরকাণ্ডে আমরা কি দেখছি, রাবণ তিনি সেখানে কুবের রাবণের কাছে দূত পাঠিয়েছেন, রাবণকে সতর্ক করে কুবের তার দূত পাঠিয়েছেন, রাবণ যেন অতিমাত্রায় লোভী পরস্ত্রী লুব্ধক না হয়ে ওঠে এবং তার আগ্রাসী মনোভাবকে সে যেন শোধন করে। এই ক্ষেত্রে যে দূত কুবেরের কাছ থেকে এসেছেন, সেখানে উত্তরকাণ্ডে বলা হচ্ছে এটা সীতা হরণের অনেক আগেকার ঘটনা, সীতা হরণের অনেক আগেকার ঘটনা, যেখানে রাবণের সাথে কুবেরের যুদ্ধ হয়েছে এবং কুবেরের রাজ্য, তার রথকে রাবণ হরণ করে নিচ্ছেন, যে এই সেই সময়কার ঘটনা। এবং সেখানে রাবণ কি করলেন, রাবণ সেখানে সেই কুবেরের দূতকে বধ করে তাকে টুকরো টুকরো করে কেটে শেষ করে ফেললে, করে সমুদ্রের জলে ভাসিয়ে দিলেন। এখানে প্রশ্ন হচ্ছে, মূল রামায়ণে, অর্থাৎ আমরা যেটা বলেছি সেখানে উত্তরকাণ্ডের যে কথাটা আমরা বলছি, উত্তরকাণ্ডের যেখানে আমরা সুন্দরকাণ্ডের, রামায়ণের সুন্দরকাণ্ডের 52তম অধ্যায় থেকে যে উল্লেখ দিয়েছে, সেখানে বিভীষণ বলছেন এটা আমাদের ধর্ম নয়, কখনো আমরা এই কাজ করিনি, কখনো এই কাজ লঙ্কায় ঘটেনি। তাহলে এই ঘটনার উল্লেখ যেটা উত্তরকাণ্ডে হয়েছে, এই ঘটনাটা তো ঠিক নয়, কারণ সেখানে বিভীষণ বলছেন কখনো এমন কাণ্ড হয়নি। আর যে ঘটনার বিবরণটা এই উত্তরকাণ্ডে বলা হচ্ছে সেটা তো অনেক আগেকার ঘটনা, সীতাহরণের অনেক আগের ঘটনা, যেখানে কুবের দূত পাঠিয়েছেন এবং কুবেরের দূতকে রাবণ কেটে টুকরো টুকরো করে মেরে ফেলেছেন। এইটা যদি সত্য হয়ে থাকে, এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে বিভীষণ কি করে বললেন যে এটা লঙ্কার রীতি নয়, আমরা কখনো এরকম কাজ আগে করিনি, এখনও আমরা করতে পারি। অতএব এখানে দেখছি উত্তরকাণ্ডর রচনাটা আমাদের মূল রামায়ণের সাথে সঙ্গতিপর নয়, সঠিকভাবে যাচ্ছে না। আসলে একটা ব্রাহ্মণিক্যাল সুপেরিয়রিটি যেটা আমরা বলতে পারি, বা একটা কাস্টিজমেরকে প্রোটেক্ট করার মতন একটা অন্যরকম ভাবনা থেকে এই উত্তরকাণ্ড রচনা হয়েছিল। সেখানে একটা ব্রাহ্মণ্য সমাজের একটা ভয়ঙ্কর ধরনের প্রভাব আমরা দেখছি। যে সময় ব্রাহ্মণ্য সমাজ, সে চতুর্বর্ণ গঠনের যে মূল ভাবনা, যা জন্মসূত্র নয় কর্মসূত্র অনুসারে যেটা গঠন করা হয়েছিল, এবং স্বয়ং শ্রীকৃষ্ণ গীতার মধ্যে যা পরিষ্কার করে বলেছেন, সে যে চতুর্বর্ণং মায়া সৃষ্টা গুণ কর্ম, এই গুণ কর্ম অনুসারে, সেখানে আমরা কিন্তু এই জায়গার মধ্যে দেখছি যে ব্রাহ্মণ্য সমাজ একটা অর্থলোলুপ, ক্ষমতা লোলুপ, স্বার্থপর হয়ে গেছে, এবং ব্রাহ্মণ্যের যে গুণাবলী
তার থেকে ভ্রষ্ট হয়ে গেছে। সুতরাং ব্রাহ্মণ এখন একটা জন্মজাত একটা ক্ষমতায়নের সূত্র হয়ে দাঁড়িয়েছে, এবং সেখান থেকেই এই উত্তরকাণ্ডের রচনা বহু পরবর্তীকালে। এবার দেখুন, অনেক কল্পবিজ্ঞানের ঘটনা এমনভাবে বাস্তবের সাথে যুক্ত করে প্রদর্শিত হয় যে আমাদের কাছে সেটা ধাঁধা লেগে যায়। একটা উদাহরণ দিই, খুব বুঝতে পারবে, খুব একেবারে রিসেন্ট উদাহরণ। আপনারা সবাই স্পাইডারম্যানটা দেখেছেন, স্পাইডারম্যানের ঘটনা জানেন, অনেকে সিনেমা দেখেছেন, গল্পটা সবাই জানে, অন্তত নামটার সাথে পরিচিত। এই স্পাইডারম্যানের কর্মক্ষেত্রটা হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে। বাস্তব হচ্ছে নিউ ইয়র্ক সিটি বাস্তবে আছে, কিন্তু স্পাইডারম্যানের কোনো বাস্তব অস্তিত্ব নেই, কিন্তু সেটাকে ওই বাস্তবের সাথে মিলিয়ে মিশিয়ে এমনভাবে উপস্থাপিত করা হয় যে যারা দর্শক, পাঠক, শ্রোতা তারা তাতে একদম মশগুল হয়ে যায়, এটাকে সত্য বলে ভাবতে আরম্ভ করে। আমরা বলবো রামায়ণের উত্তরকাণ্ডর রচনাও হচ্ছে অনেকটা এই ধরনের ব্যাপার সেখানে একটা ঘটে উঠেছে। এছাড়া আমরা তো জানি যা পুরাণ রচনা হয় সেখানে সান্ধ্য ভাষা থাকে। সান্ধ্য ভাষা মানে যেটা বলতে চাইছি সেটা স্পষ্ট নয়, আলো আধারী একটা ভাষা, এরকমভাবে পুরাণের কথাগুলো লেখা থাকে, কাহিনীগুলো সেভাবে লেখা থাকে। এ নিয়ে আমরা বহু আলোচনা করেছি ভারত কথার গ্রন্থিমোচনের মধ্যে, রামায়ণী ফল্গুধারায়। এছাড়াও থাকে আরেকটি দোষ, সেটাকে বলে অতিশয়োক্তি অলঙ্কার। দোষ বলবো না, এটা অতিশয়োক্তি অলঙ্কারের একটা ব্যবহার হয়। চাঁদ মুখ এইরকম মানে অতিশয় তাকে মানে বর্ণনা করা হচ্ছে। একটা মেটাফর্মিক্যাল ব্যাপার চলে আসে, এগুলো একটা মেটাফর্মিক্যাল ব্যাপার, আমরা এটাকে বলতে পারি। যেমন দেখুন, জিওগ্রাফিক্যালি একটা ভারতবর্ষ থেকে শ্রীলঙ্কা পর্যন্ত সেটা একটা প্রাকৃতিক একটা যেন রেখা একটা আমরা পাই, একটা যেন যোগসূত্র রয়েছে, সেটাকে অনেকটা ভাবনা করে রাম সেতুর মতন একটা নাম দিতেই পারি সেটা। কিন্তু এই যেটার একটা প্রাকৃতিক যে একটা সূত্র, একটা যেন সেখানে খানিকটা স্পষ্ট, যা একেবারে স্যাটেলাইট থেকেও দেখা যায়, হ্যাঁ, সেইটার সাথে রামচন্দ্রের সেতু বন্ধনকে যদি আমরা যুক্ত করে দিই তাহলে বোধহয় ঠিক হবে না। ওটাকে কল্পবিজ্ঞান হিসেবেই ধরতে হবে। বাস্তবের সাথে ওকে যুক্ত করে রামশিলা জীবাশ্ম জলে ভাসছে, সেটা নিয়ে এসে জলে ভাসিয়ে কেউ পয়সা রোজগার করতে পারেন, ধর্মধ্বজ্জীরা পয়সা রোজগার করতে পারেন, কিন্তু সেটা বিজ্ঞান বা ইতিহাস বা বাস্তব সেটাকে স্বীকার করে না, স্বীকার করা সেটা যায়ও না। অর্থাৎ এবং সেখানে আমরা রামায়ণের যে প্রচার প্রসার গ্রন্থের যে রচনা, সেটা খ্রিস্ট জন্মের মোটামুটি বলা হয় চতুর্থ বা খ্রিস্ট জন্ম পূর্বাব্দের, মানে খ্রিস্ট জন্মের আগের বিফোর ক্রাইস্ট 4th সেঞ্চুরির ঘটনা। এইসব মোটামুটি আধুনিক মানে ইতিহাসবিদরা সেই রকমই সিদ্ধান্তে এসে পৌঁছেছে। সেখানে যেমন দেখুন আরেকটা উদাহরণ আছে, হিমালয় হনুমানের বিশল্যকরণী পর্বত উঠিয়ে নিয়ে আসা। হ্যাঁ, এই জায়গাটাও আমরা ওই একটা মেটাফর্মিক্যাল ব্যাপার একটা আমরা সেটা বলবো, একটা মেটাফর সেখানে রয়েছে, এটা বুঝতে হবে। অর্থাৎ এই যে বিশল্যকরণী পর্বত তুলে নিয়ে এলো, এই জায়গাটায় আমরা বলি না, অনেকে বলিনি, আরে ওর অবস্থা দেখেছো, ও নিজের সংসারকে বাঁচাতে কাঁধে পাহাড় তুলে নিয়ে চলেছে। এই যে কাঁধে পাহাড় নিয়ে তোলা, আসলে কথা আমরা বুঝতে চাইছি সে প্রচণ্ড পরিশ্রম করে নিয়েছে, সমস্ত দায় একাই নিজের কাঁধে তুলে নিয়েছে। ঠিক সেরকম অর্থাৎ বিশল্যকরণী পর্বত তুলে নিয়ে এসছে। এটা বলে আমাদেরকে যেটা বুঝতে হবে, যেটা অন্তর তাৎপর্য, যে গ্রন্থিকে মোচন করে সত্যটাকে আমাদের তুলে আনতে হবে, যার থেকে আমরা গ্রন্থিমোচন পর্বগুলো পরপর করে যাই, তার মূল উদ্দেশ্য হচ্ছে
হনুমান কি করেছেন, ভেষজের বন পাহাড় তুলে নিয়ে এসছেন। আমরা বলি না, আরে কত শাক নিয়ে এসছিস, হ্যাঁ একেবারে শাকের পাহাড় জমিয়ে ফেলেছিস। সত্যি তো শাকের পাহাড় তৈরি করা হয় না, প্রচুর প্রচুর যদি শাক সংগ্রহ করা হয় তাহলে আমরা বলি শাকের পাহাড় তৈরি করা ফেলেছে। যেমন টাকার পাহাড়, আমরা বলি না টাকার পাহাড় তৈরি করা, ওই একই। কিংবা আমরা যেমন বলি তোমার জন্য আমি আকাশের চাঁদ নিয়ে আসবো, কিংবা 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমি তোমার কাছে পৌঁছে যাব। আসলে এটার বোঝানোর চেষ্টা, এটাও একটা মেটাফোর, যেটা আমাদের বুঝতে হবে যে প্রয়োজনে অসম্ভবকেও আমরা সম্ভব করে তুলতে চাই। অসম্ভবকে মানে এই জোরটা হচ্ছে একটা ভালোবাসার জোর, একটা বিশ্বস্ততার জোর, একটা দায়িত্ব গ্রহণের জোর, একটা প্রেমের শক্তি, এইটা হচ্ছে। এবং পুরাণে অনেক বিষয় আমরা এক্সাগারেট করে দেখা একটু বেশি করে আমরা সেটা দেখাই না, এক্সাগারেট করে আমরা সেটা দেখানো হয়। সেটা তো শুধু কি পুরাণে দেখানো হয়েছে, বাস্তবের ক্ষেত্রে বা এখন কি তা হয় না? হয়। আপনার হলিউড ফিল্ম 300-কে যদি দেখেন, পার্সিয়ান আর গ্রিকদের যে যুদ্ধ, সেখানেও তো এক্সাগারেশন কী মাত্রায় সেখানে গেছে সেটাও আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। কিংবা অর্থাৎ একটা লার্জার দ্যান লাইফ হিসাবে যদি কোনো কিছুকে আমরা প্রতিষ্ঠা করতে যাই, তাহলে এই এক্সাগারেশনের ব্যাপারটাও সেখানে কিন্তু প্রচুর মাত্রায় সেখানে থাকে। আর আরও উদাহরণ দেব, মারাত্মক উদাহরণ আমরা দেখতে পারি। একটি নামী ইংরেজি কাগজের মধ্যে একবার একটি প্রতিবেদন আমরা দেখেছিলাম, নিশ্চয়ই আপনাদেরও খেয়াল থাকতে পারে, যে সেখানে মহারানা প্রতাপ সম্পর্কে বলা হয়েছিলেন যে তিনি 80 কেজি ওজনের বর্ষা এবং তরোয়াল, এছাড়া 72 কেজি ওজনের শিরস্ত্রাণ, মাথার শিরস্ত্রাণ, মুকুটের মতো লোহা শিরস্ত্রাণ, তার ওজন 72 কেজি, এবং অন্যান্য বর্ম সমেত মোট 208 কেজি, সব শুদ্ধ মিলিয়ে 360 কেজির ওজন নিয়ে ঘোড়ায় চড়ে যুদ্ধ করেন। হ্যাঁ, সেখানে এরকমই বর্ণনা দেওয়া হয়েছে সেই কাগজের মধ্যে। 80 কেজি ওজনের 2 বর্ষা তলোয়ার, তারপরে 72 কেজি ওজনের শিরস্ত্রাণ, এবং সবসহ, এবং 208 কেজির অন্যান্য বর্ম ইত্যাদি, সর্বমোট 360 কেজির এই সমস্ত লোহার বর্ম, অস্ত্র ইত্যাদি নিয়ে তিনি ঘোড়ায় চড়ে যুদ্ধ করেন। নিঃসন্দেহে মহারানা প্রতাপ একজন শক্তিশালী পরাক্রমী যোদ্ধা, এ ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নেই। কিন্তু 360 কিলো ওজন নিয়ে কোনো মানুষ কি যুদ্ধ করতে পারেন? এটা সম্ভব? যত বড় শক্তিমানই হন, যত দীর্ঘ আকৃতি তার হোক না কেন, 8 ফুট ওজন লম্বা হলেও এটা তার পক্ষে সম্ভব না, দৈহিক গঠন যত বেশি হোক না কেন। এইখানে এই জায়গায় সত্যটা আপনারা জানতে পারবেন একটু কষ্ট করে যদি উদয়পুরের সিটি প্যালেসে আপনারা যান, সেখানে সিটি প্যালেসে এর সত্যতাটা পাওয়া যায়। সেখানে মহারানা প্রতাপের বর্ম, শিরস্ত্রাণ এবং সমস্ত অস্ত্র সেখানে পরপর সাজানো আছে, রাখা আছে, এবং তার সর্বমোট ওজনটাও সেখানে লেখা আছে 35 কেজি। 35 কেজিকে 360 কেজি করে দেওয়াটাও তো একটা অতিশয়োক্তি, তাই নয় কি? সুতরাং অতিশয়োক্তি প্রাচীন সময়ে ছিল, এখনও আছে, সেরকম হয়। যেমন দেখুন, যীশুখ্রিস্ট সম্পর্কে বলা হয়, এরকম বড় বড় যারা অবতার, যে বড় বড় মানুষ যারা এসেছে, তাদের সম্পর্কেও একটা মিরাকল প্রচার করতে ভক্তরা খুব ভালোবাসেন। মানে তারা যে বড়, এই কথাটা সহজ করে বললে যেন তাদের এই মহত্বটা কোথাও যেন ওই ভক্তদের কাছে খানিকটা যেন লঘু বলে মনে হয়। তারা ওইটাকে একটা মিরাকলের পর্যায়ে তুলে নিতে চান। তারা বলেন এই যীশুখ্রিস্ট তিনি সমস্ত জলকে
তার অলৌকিক ক্ষমতায় একেবারে ওয়াইনে পরিণত করে দিয়েছিলেন। কিংবা মোহাম্মদ সম্পর্কে বলা হয় তিনি চাঁদকে তার তরোয়াল দিয়ে দুটোর সমান টুকরো ভাগ করে দিয়েছিলেন। হ্যাঁ, এই সমস্তগুলো হচ্ছে মেথোলজিক্যাল কাহিনী। বিজ্ঞান বা ইতিহাসের নিরিখে একে বিচার করা সঠিক হবে না, উচিত হবে না। এসবই হচ্ছে মেটাফরিক্যাল কাহিনী। এটা আমাদের বুঝতে হবে, তার অন্তর্গত তাৎপর্যটাকে আমাদের নিয়ে আসতে হবে। এই যেমন আমরা বলি না যে নজরুলের মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তারার ফুল, হ্যাঁ, কিংবা কবির ভাষায় প্রেয়সীর চাঁদ মুখ, ওই একই ধরনের। কিংবা আমাদের এই রামায়ণের মধ্যেও আছে হনুমান, হ্যাঁ, উদিত সূর্যকে একটা লাল ফলের মতন ভেবে তার দিকে ছুটে গেছিলেন সেটাকে খাবার জন্য। এর আসল তফাৎ, আসল কথাটা কি, কোনো হনুমান সে যতই শক্তিশালী হন না কেন তিনি কখনো সূর্যকে গিলে খেতে পারেন না। তাহলে এর তাৎপর্যটা আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে এর যে অন্তর্ভাবনাটা, হ্যাঁ, এই অর্থাৎ প্রকৃতির ওপর মানুষের বিজয়ের যে ভাবনা, এই ভাবনাটা রয়েছে হনুমানের ওই সূর্যের দিকে ছুটে যাওয়া বা তাকে ফল বরে খাওয়া। অর্থাৎ সেই সময়কার সাধারণ মানুষ এই প্রকৃতির বিভিন্ন কাণ্ড কারখানার যে ঘটে প্রকৃতির মধ্যে, না যে সমস্ত ঘটনা ঘটে চলে সে তার সঠিক ব্যাখ্যা তাদের কাছে ছিল না। ফলত তারা খানিকটা ভয় পেতেন। তারা ভূমিকম্পর, তারপরে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এই সমস্তকে ভীষণ ভয় পেতেন। তাদের একটা ভয়ঙ্কর ছিল। তো এই মানুষ তখন চাইতো যে প্রকৃতির উপর নিজের আধিপত্য কী করে প্রতিষ্ঠা করবে। এইগুলো হচ্ছে তারই উদাহরণ মাত্র, অন্য কোনো ব্যাখ্যা একেবারে নিষ্প্রয়োজন। এবারে আসুন, অর্থাৎ ইগো নয়, কারো ইগো নয়, মেসেজটা কি মেসেজ দিতে চাইছে পুরাণ সেটা বুঝতে হবে। একটা কাহিনীর মধ্যে দিয়ে কোন মেসেজ আমাদের কাছে আসছে সেই মেসেজটাকে ধরতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। গ্রন্থি মোচন করে তাৎপর্যটা বুঝতে হবে। এটা হচ্ছে আদত কথা, মূল কথা। বুঝতে হবে সেই সব কাহিনী তার অন্তরালে যে সত্য রয়েছে সেই সত্যকে সেকালের পৌরাণিকরা সান্ধ্য ভাষায়, আলো আধারের ভাষায় লিখেছেন, রূপকের মাধ্যমে তা প্রকাশ করেছেন। এইটাই হচ্ছে আসল। এই যে রাম কথাটা এখানে বলা হয়, রাম নাম ব্যক্তি রামের চেয়েও কিন্তু বড়। রামের এই রাম নামটা ব্যক্তি রামের চেয়েও কিন্তু অনেক বড়। কারণ রামায়ণের মধ্যেই বলা হচ্ছে রামের যে আদর্শ, রামের যে চরিত্র, রামের যে গুণাবলীগুলো রয়েছে তার জন্যই তিনি বিখ্যাত। তিনি অযোধ্যার রাজা হিসেবে, সীতাপতি হিসেবে এই অর্থে তিনি বড় নন। তিনি রাবণ ধ্বংস করেছেন এই অর্থেই একমাত্র তিনি বড় নন। তার সমগ্র আদর্শের জন্য, তার সমগ্র গুণাবলীর জন্য এবং তার চরিত্রের জন্যই তিনি বিখ্যাত। এই জন্য বলা হয় রামের চেয়েও রামের নামটি অনেক বড়। দিস ইজ ইম্পর্টেন্ট। এবং এই অর্থে, ঠিক এই অর্থে রামচন্দ্র কেবল হিন্দু নয়, পৃথিবীর সমস্ত মানুষের, সমস্ত ভাষাভাষী, ধর্মের সব জাতিরই তিনি নিজের মানুষ হতে পারেন। এইখানটায় আমাদেরকে, এবং প্রত্যেক মানুষই রামচন্দ্রকে তার নিজের বনে মনে করতে পারে। অর্থাৎ রামচন্দ্র একজন ফিট এবং স্ট্রং, অন্যদিকে তিনি অত্যন্ত হাম্বল এবং কম্পেনশনেট। এইটা বুঝতে হবে রামচন্দ্র সম্পর্কে। অর্থাৎ রামায়ণটা হচ্ছে ভিক্টরি অফ গুড ওভার ইভেল, তাই তো? এই বড় কথা। এবার চলে আসুন, এটা যেমন একটা দিক, অন্য একটা দিক নিয়েও কিন্তু রামায়ণের আজকাল অনেক চর্চা হয়। সেই চর্চার দিকগুলো আমাদেরকে কিন্তু একটু বুঝতে হবে। এই যে আমরা এইখানে দক্ষিণ ভারতে আছি, দক্ষিণ ভারতে এই সমস্ত যে মন্দির আছে, এখানে রাবণের এই সমস্ত চিহ্ন, যেমন রামচন্দ্রের এই যুদ্ধ জয়ের কাহিনী আছে। রামচন্দ্র উত্তর ভারত থেকে তিনি মধ্য ভারতে এসছেন বনবাসে,
মধ্য ভারত থেকে তিনি সেখানে সীতা হরণ হলো এবং সেই সীতা উদ্ধার করতে করতে তিনি মধ্য ভারত পার হয়ে তিনি এলেন এই দাক্ষিণাত্য। এই রামচন্দ্রের এই দাক্ষিণাত্য বিজয়, উত্তর ভারতের লোক মধ্য ভারত জয় করে তিনি দক্ষিণ ভারতের মধ্যেই নিজের প্রতিষ্ঠা করছেন। কিভাবে প্রতিষ্ঠা করছেন এইটা হচ্ছে সেখানে। তো সেখানে রামচন্দ্রের যেমন প্রতিষ্ঠা আছে, অন্য দিক থেকে এরকমভাবেও জনমানসে আরেকটা ভাবনা নিয়েও কিন্তু ভীষণ আলোড়িত, এবং সেই জায়গাটাও আমাদেরকে বুঝতে হবে তার সঠিকটার ব্যাপারটা কী, এবং সেখানেই আমাদের সঠিক কথা এবং সঠিক মত আমাদেরকে প্রকাশ করতে হবে, বলতে হবে। যেটা ঠিক নয় তার ভুলটাকেও আমাদের তুলে ধরতে হবে। যেমন উত্তরপ্রদেশের কানপুরে দশাসন মন্দির আছে, অর্থাৎ রাবণ সম্পর্কে মানুষের একটা অন্যরকম ধারণাও আছে, এবং রাবণ পুজোও হয় অনেক জায়গায়। যেটা আমরা বললাম উত্তরপ্রদেশের কানপুরে রাবণ মন্দির আছে, হ্যাঁ। তারপরে আপনার গ্রেটার নয়ডাতে রাবণের মন্দির আছে, যোধপুরে আছে, অন্ধ্রপ্রদেশেও রাবণের মন্দির আছে, রাবণের নামে গ্রামও আছে। এইখানে রাবণ সম্পর্কে মানুষের একটা বিরাট বিরাট ভাবনা, বিরাট শ্রদ্ধা এবং অনেক কিছু তারা রাবণ সম্পর্কে নিয়ে একটা রাবণ সম্পর্কে একটা সফট কর্নার বলে, এবং রাবণ প্রতিষ্ঠারও একটা ব্যাপার সেখানে এসে দাঁড়িয়েছে, যেখানে রামচন্দ্রকে একটা অন্যভাবে প্রতিষ্ঠা করার একটা প্রচেষ্টা চলছে, সেখানে রাবণকেও একটা অন্যভাবে প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। রামচন্দ্রের কর্তব্য, তার আদর্শ, তার গুণাবলী, এইসব থেকে তাকে ছাঁটাই করে রামচন্দ্রকে একটা ভীষণ তলোয়ার অস্ত্রধারী একটা ভয়ঙ্কর ধর্মের মূল হিসেবে প্রচারের যে একটা বিভীষিকা আমরা দেখি, সেই জিনিসটা আমরা রাবণের ক্ষেত্রেও কিন্তু আজকাল শুনতে পাই, দেখতে পাই। সেখানে বিভীষণ সম্পর্কে বলা হয় গৃহভেদী, ঘরের শত্রু, হ্যাঁ। মানে আজকের ভাষায় আমরা বলতে গেলে অ্যান্টি ন্যাশনাল, বিভীষণকে এইভাবে দাগিয়ে দেওয়া। সত্যি কি বিভীষণ এত ঘৃণার পাত্র আর রাবণ এত সিম্প্যাথি পাবার পাত্র? আসুন একটুখানি সেই পর্ব নিয়ে আমরা কথা বলবো। আমরা প্রথমেই বলবো মূল গ্রন্থ আমাদের পড়া উচিত। সেখানে বলা হয় রাবণ বিদ্বান, শিবভক্ত, ব্রাহ্মণ, জ্ঞানী, বেদের মন্ত্র নির্মাতা, রুদ্রবীণার আবিষ্কারক, রাবণ একজন বড় সঙ্গীতজ্ঞ ইত্যাদি ইত্যাদি। তিনি শিল্পী সত্তা তার মধ্যে রয়েছে, হ্যাঁ। আপনারা কি জানেন অ্যাডলফ হিটলার তিনিও একজন বড় দক্ষ আর্টিস্ট ছিলেন। দারুণ দারুণ সব ছবি তিনি এঁকেছেন। তো দারুণ দারুণ ছবি এঁকেছেন বলে হিটলারকে কি আমরা তার সব অন্যায় থেকে মুক্ত করে দেব? তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠব? হিটলারকে কি মাফ করে দেওয়া যায়? তিনি খুব বড় আর্টিস্ট ছিলেন, এই তার আর্টিস্টিক সত্তা। বরং আমাদের তো এই প্রশ্ন ওঠে, এত বড় একটা আর্টিস্টিক সত্তা হিটলারের মধ্যে থাকলেও কিভাবে তিনি এরকম ভয়ঙ্কর অত্যাচারী হয়ে উঠতে পারলেন? আরেকটা উদাহরণ আপনাদের সামনে দিই। আহমেদ সঈদ শেখ, তিনি একজন ব্রিটিশ পাকিস্তানি টেররিস্ট, আতঙ্কবাদী। আহমেদ ওমর সঈদ শেখ, হ্যাঁ, তিনি একজন টেররিস্ট, আতঙ্কবাদী। তিনি লন্ডন স্কুল, তার গুণাবলী, তার আগে গুণাবলীগুলো, আগে তার কীর্তিগুলো একবার বলি, মহান কীর্তিগুলো। 1994 সালে 3 জন ব্রিটিশ এবং 1 জন ভারতীয়কে অপহরণ করে হত্যা করার তার বিরুদ্ধে অভিযোগ। 1999 সালে ফ্লাইট হাইজ্যাকে যে 3 জন সন্ত্রাসবাদীকে ভারতবর্ষ থেকে মুক্ত করানো হয়েছিল, তার মধ্যে একজন এই আহমদ ওমর শেখ। 2002 সালে আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নালিস্ট ড্যানিয়েল পার্লকে হত্যার দায়ে তিনি অভিযুক্ত, এবং তিনি এই যে আমেরিকার টুইন সেন্টার ধ্বংসের চক্রীয় তিনি। এই মানুষটি সম্পর্কে কি জানেন?
তার অতীত কত উজ্জ্বল। তিনি লন্ডন স্কুল অব ইকোনমিক্সের সরাসরি চান্স পেয়েছিলেন পড়ার জন্য, এত তার মেধা তিনি যখন স্টুডেন্ট ছিলেন। এবং সেই সময় তিনি ওই লন্ডন স্কুল অব ইকোনমিক্সের তিনি একজন ছিলেন, কী বলে, দাবার চ্যাম্পিয়ন ছিলেন। হ্যাঁ, এবং তিনি মোটামুটি 7টি ভাষায় কথা বলতে পারতেন, এত তার গুণাবলী। এবং তার যে সমস্ত চিন্তাধারা লন্ডন স্কুল অব ইকোনমিক্সে গেছে, তার যে বাগ্মিতা, তার জন্য তিনি খুব প্রশংসিত হয়েছিলেন, একেবারে খুব। তিনি যোগ দিলেন, হরকত উল মুজাহিদ্দিনের সদস্য হলেন এবং তার এই টেররিস্ট কর্ম। তাহলে এটাই তো সেম অ্যাপ্লিকেবল টুয়ার্ডস রাবণের কথা তো তাই বলা যায়। রাবণ বিদ্বান, শিবভক্ত, ব্রাহ্মণ, জ্ঞানী, বেদের মর্ম নির্মাতা, রুদ্রবীণার আবিষ্কারক, সঙ্গীতজ্ঞ ইত্যাদি ইত্যাদি। আমাদের প্রশ্ন, ব্রাহ্মণের সংস্কার রাবণের মধ্যে কোথায়? আসলে আমরা কি নিয়ে বিচার করব? বংশ দিয়ে না কর্ম? কিসের ভিত্তিতে একজন মানুষকে বিচার করব? এখন তো একটা এরকম বিচার এসে গেছে, ওর সাথে আমার রক্তের একটা মিল আছে, ওর সাথে আমার ধর্মের একটা মিল আছে, অতএব তার কোনো অন্যায় বলে গ্রাহ্য হবে না। এইভাবে আমরা ভিত্তি করব বংশের ভিত্তিতে, হ্যাঁ, রক্তের ভিত্তিতে না কর্মের ভিত্তিতে, তার ভাবনার ভিত্তিতে? কোনটার বেসিসে আমরা বিচার করব? আইডেন্টিটি না ওয়ার্কস, ভ্যালুস, কিসের মধ্যে? উত্তরকাণ্ডের মধ্যেই আমরা দেখি, আগেরটা না, একেবারে উত্তরকাণ্ড যেটা প্রক্ষিপ্ত, সেখানে বলা হচ্ছে, রাবণকে বলা হচ্ছে একজন খুনি, ধর্ষক এবং উগ্র ধরনের ভয়ঙ্কর মানুষ। প্রশ্ন ওঠে, একজন পণ্ডিত, ব্রাহ্মণ এবং শিবভক্ত হয়ে কিভাবে রাবণ এই সমস্ত কাজ করতে পারে? এই জন্যই তো একজন মুনির পুত্র, বিশ্রবার পুত্র রাবণ, তাকে রাক্ষস বলা হয়েছে তার এই কাজের জন্য, তার এই মনোভাবের জন্য। অরণ্যকাণ্ডের 33তম অধ্যায়ে স্বয়ং শূর্পণখার জবানিটা আপনারা একবার শুনুন। সেখানে বলা হচ্ছে, শূর্পণখা রাবণকে বলছে, তুমি হচ্ছে লোলুপ, ধর্ষক, লোভী, আত্মকামী একজন রাজা। বলছে তুমি এমন একজন রাজা যে নিজের প্রজার সুখ দুঃখের প্রতি সম্পূর্ণ উদাসীন, নিজের রাজ্যবাসীর সুরক্ষা দিতে তুমি পারো না, চতুর্দিকে লোভী, নির্বোধ, স্বার্থপর মন্ত্রীর দ্বারা তুমি পরিবেষ্টিত এক ভয়ঙ্কর অন্যায় মানুষ। এবং রাবণের চরিত্র রামায়ণে কিভাবে সমালোচিত হয়েছিল, এবং সেখানে তাকে বলা হয়েছে একজন হার্স পারসন, তাকে বলা হয়েছে একজন ইভিল মাইন্ডেড পারসন, অ্যারোগেন্ট বলা হয়েছে, শর্ট টেম্পার্ড তাকে বলা হয়েছে, ইনটক্সিকেটেড বলা হয়েছে তাকে। মূল রামায়ণে রাবণকে তো এইভাবে বর্ণনা করা হয়েছে। শুধু ওই যুদ্ধকাণ্ড, আদিকাণ্ড থেকে যুদ্ধকাণ্ড নয়, একেবারে উত্তরকাণ্ডের মধ্যেও রাবণকে এই বলেই বিশ্লেষণ করা হয়েছে। তাহলে এগুলো আমরা তারপরেও রাবণকে প্রশংসা করব? তারপরেও কি রাবণের প্রতি আমাদের সিম্প্যাথি থাকে? সেখানে শূর্পণখা, দেখুন, সেই প্রসঙ্গ যখন এলো একটু এই কথা আমরা বলি। শূর্পণখা কখনো নিজের বদলা নেবার জন্য রাবণের কাছে আসেননি। তিনি যখন এসছেন, বাল্মীকি রামায়ণের মধ্যে আপনারা ভালো করে লক্ষ্য করবেন, শূর্পণখা, বাল্মীকি রামায়ণ সেখানে কিন্তু ভিন্ন কথা বলছেন। শূর্পণখা এসেছেন যখন তার নাক কেটে দেওয়া হলো, লক্ষ্মণ যখন তার নাক কেটে দিলেন, তিনি রাবণের কাছে এসে কি বললেন? এসে বললেন যে আমার নাক কেটে দিয়েছে অন্যায়ভাবে রাম আর লক্ষ্মণ, তুমি তার প্রতিশোধ নিতে গিয়ে তাদের স্ত্রীকে হরণ করো না। এ কথা শূর্পণখা এসে বলেননি। তিনি বলছে, তিনি রাবণের কামুকতাকে আরও উগ্রতর করে এসে সীতার দৈহিক রূপে লালসাময় বর্ণনা করেছেন, স্তরের পরে স্তরে বর্ণনা করে গেছেন। শূর্পণখা একথা কখনো বলেননি যে তিনি সীতাকে আক্রমণ করেছিলেন, কিংবা রাম বা
লক্ষ্মণকে বিয়ে করতে চেয়েছিলেন, না, এ কথা তিনি বলেননি। তিনি বরং বলেছিলেন, আমি তোমার জন্যই সীতাকে হরণ করতে চেয়েছিলাম, সেজন্য লক্ষ্মণ আমার নাক কেটে দিয়েছে। প্রত্যেক এখানে বলতে হবে রাবণ, এবং সেই জন্যেই সুপর্ণখা এখানে বলছেন যে রাবণকে অবশ্যই সীতাকে লাভ করতে হবে। কেন? একজন এরকম দামি মহার্ঘ রত্ন সে বাইরে একটা ভিখিরির কাছে পড়ে থাকবে, আর রাবণ তার থেকে বঞ্চিত হবে। সেই জন্য রাবণ অবশ্যই সীতাকে অপহরণ করবে, তাকে লাভ করবে, তাকে উঠিয়ে নিয়ে আসবে, এবং সেটা করবে রামকে হত্যা করে। এই জায়গাটার কাছে। এবং অনেকে বলেন, অনেকে আমরা দেখছি এখানে কথা বলতে গিয়ে বলেন যে সীতা রাবণের কাছে কত সম্মানে ছিলেন, সসম্মানে ছিলেন। রাবণ তার কোনো ক্ষতি করতে পারেনি, তাকে স্পর্শ করতে পারেনি। যদি পারেনি, সেটা অবশ্যই সীতার ব্যক্তিত্ব, প্রবল ব্যক্তিত্ব, কিন্তু সসম্মানে ছিলেন এ কথা তো রামায়ণ বলে না। রামায়ণের অরণ্যকাণ্ডের 49 থেকে 52তম অধ্যায়গুলো আপনারা একটু দেখুন। সেখানে ওই বিশেষ করে সুন্দরকাণ্ডের 22তম অধ্যায়ের 8 আর খুব সম্ভবত 8-9 নম্বর শ্লোকটাকে একবার আপনারা একটু উল্টে পাল্টে দেখুন। সেখানে রাবণ কি চেতাবনী দিচ্ছে সীতাকে, বলছে 2 মাসের মধ্যে যদি তুমি আমার অঙ্কসায়নী না হও, তোমাকে আমি কুটি কুটি করে কেটে রান্না করে প্রাতরাশে ভক্ষণ করব। এটা কি রেসপেক্টেবল বিহেভিয়ার রাবণের? এটাই কি ঔদার্যময় ব্রহ্মণ্য সুলভ পাণ্ডিত্যমূলক আচরণ? এটাই কি আমরা বলবো? এই সিম্প্যাথি কি রাবণের প্রতি থাকবে? কেবল বিভীষণও নয়, কুম্ভকর্ণ রাবণের এই অতি কামুকতার, অন্যায়ের প্রবল সমালোচনা করেছেন। যুদ্ধকাণ্ডের 63তম অধ্যায়ে আমরা কুম্ভকর্ণের রাবণের প্রতি এক তীব্র ভৎসনার কথা শুনতে পাই। রাবণের অন্যান্য মন্ত্রীরাও রাবণের এই আচরণের বিরোধী হয়েছিলেন। উদাহরণ এরকম আমরা দিতেই পারি। এবার আসুন একটু কুম্ভকর্ণের কথা একটু বলে এই পর্বটা আমরা শেষ করি। এরপরে আমরা সেই জটায়ুর কথা বলবো। জটায়ুর সাথে রামচন্দ্রের সেই রাজনীতির প্রসঙ্গ আসবে পরবর্তী। এখানে একটু কুম্ভকর্ণের কথা বলি। কুম্ভকর্ণের কথা থাক, এই কুম্ভকর্ণের প্রসঙ্গ নিয়ে আসবো এই পর্বে নয়, আগামী পর্বে, যেখানে আমাদের জটায়ুর কথা আসবে রামচন্দ্রের রাজনীতি ভাবনার কথা বা রামায়ণের রাজনীতি ভাবনার কথা। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী পর্বে।